হ্যালো, আরও একবার তোমাদের জন্য ভারতীয় বিদ্যা চর্চা নিয়ে এসেছে আরও একটা ইনফরমেটিভ ভিডিও। তোমরা যারা সংস্কৃত ছাত্রছাত্রী আছো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসিকে পাখির চোখ করতে চাইছো, মূলত তোমাদের জন্য এই ভিডিও। এই ভিডিওতে আমরা কি আলোচনা করব, চলো একবার আমরা দেখে নিই আমাদের পিপিটিতে কি রয়েছে আজকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা মূলত আজকে এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সংস্কৃত, ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিলেবাস এবং পুস্তক তালিকা। সিলেবাস এবং পুস্তক তালিকা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, মানে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসিকে টার্গেট করেছো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিলেবাস কী আছে, কিভাবে আমাদের পড়তে হবে এবং মূলত আমরা কোন কোন পুস্তকগুলোকে আমরা টার্গেট করব। বাজারে তো প্রচুর বই আছে, সার্চ করলে দেখবে একটা বইয়ের উপর হয়তো 10টা বই আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু মূলত কোন বইগুলোকে আমরা আমাদের পড়ার টেবিলে রাখবো, কোন বইগুলোকে আমরা ফলো করব, এই মূলত কয়েকটা বিষয় নিয়ে যারা তোমরা সংস্কৃত ছাত্রছাত্রী আছো তোমাদের জন্যই আমরা আলোচনা করছি আমাদের অভিজ্ঞতা। দেখো, আজকে হচ্ছে শুভ কল্পতরু দিবস। শুভ কল্পতরু দিবস মানে আমরা জানি, আমরা ঠাকুর মা এবং স্বামীজির কাছে আমরা প্রার্থনা জানাই। আমাদের যার যার স্বপ্ন আছে, যার যার মনস্কামনা আছে, প্রত্যেকটা মনস্কামনা আমরা ঠাকুর মা স্বামীজির কাছে আজকে প্রার্থনা জানাই, যেন আমাদের প্রত্যেকের যার যা স্বপ্ন, যার যার মনস্কামনা, সেই স্বপ্ন যেন আমাদের পূরণ হয়। তোমরাও কিন্তু জানাবে আজকে শুভ কল্পতরু দিবসে ঠাকুর মা স্বামীজির কাছে তোমাদের যার যা স্বপ্ন আছে, যার যার মনস্কামনা আছে, প্রত্যেকের মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। আমার বিশ্বাস ঠাকুর কাউকে খালি হাতে ফেরায় না। নেক্সট, আশা করি তোমরা আমাদের এখানে দেখতে পাচ্ছ পিপিটিতে কি রয়েছে। সিলেবাস ওয়েস্ট বেঙ্গল পিএসসি, বিষয় সংস্কৃত। সিলেবাস ওয়েস্ট বেঙ্গল পিএসসি, বিষয় সংস্কৃত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল মার্কস, এটা কিন্তু আগের, এটা কিন্তু আবারও বলছি এর আগে যে পরীক্ষা হয়েছে তার সিলেবাস হয়তো এবারে চেঞ্জ হলো, সামান্য কিছু চেঞ্জ হতে পারে। কোন কোন জায়গাগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট দেখো কি রয়েছে, সংস্কৃত পাঠ্য শুধুমাত্র সাধারণ পরিচিতি। বিশ্বাস করো, যতই সাধারণ পরিচিতি লেখা থাকুক না কেন, প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন ওখানে গিয়ে দেখবে অসাধারণ প্রশ্ন এসে গেছে। এখানে সিলেবাসে যতই লেখা থাকুক সাধারণ পরিচিতি, যখন তোমরা প্রশ্নপত্রটা পাবে সেখানে দেখবে অনেক প্রশ্ন অসাধারণ এসে গেছে। ভাবতেই পারো না যে সিলেবাসে লিখে রেখেছে সাধারণ পরিচিতি, কিন্তু প্রশ্ন এসে গেছে অসাধারণ প্রশ্ন। ভাবতেই পারো না যে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। তাই কি করতে হবে, দেখো ফার্স্ট কি আছে, ঋগ্বেদের দশম মণ্ডলের 191তম সূক্ত যেটি রয়েছে সংজ্ঞান সূক্তম। সংজ্ঞান সূক্তম এটি যখন আমরা পড়ব, প্রত্যেকটা মন্ত্র আমরা যেমন পড়ব, সাথে সাথে সংজ্ঞান সূক্তমের একটা সাধারণ ধারণা আমরা রাখবো। শুধুমাত্র যে সংজ্ঞান সূক্তমের আমরা সাধারণ ধারণা নিয়ে চলে গেলাম, কতগুলো মন্ত্র আছে, ছন্দ কি, ঋষি কি, দেবতা কি ইত্যাদি বিষয়গুলো আমরা জেনে চলে গেলাম, না, হবে না। তার সাথে সাথে যতগুলো মন্ত্র আছে আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা মন্ত্রের অর্থ জানতে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের জানতে হবে এবং আমাদের বিষয়বস্তুটাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে সংজ্ঞান সূক্তম। ঠিক এইভাবে আমরা পড়ব। একটা সাধারণ বিষয় পড়ব, সাধারণ বিষয়ের সাথে সাথে আমরা একদম আরও অ্যাডভান্স থেকে আমরা আরও ডিপে যাব, রাইট। আমরা প্রথমে সাধারণ বিষয়টা জেনে নেব, তারপর আমরা সেই সূক্তের কতগুলো মন্ত্র আছে, প্রত্যেকটা মন্ত্রের অর্থ কি, প্রত্যেকটা শব্দের অর্থ কি, কোন মন্ত্রে কি বলা হচ্ছে, তার বিষয়বস্তু কি ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে রপ্ত করব। শুধুমাত্র আমরা বেসিক নলেজ জেনে গেলে কিন্তু হবে না। নেক্সট দেখো রয়েছে
ফার্স্ট হলো সংজ্ঞান সুক্তম হয়ে গেছে। নেক্সট হচ্ছে তৈতরীয় উপনিষদ শিক্ষাবল্লী। তৈতরীয় উপনিষদের শিক্ষাবল্লী কিন্তু আমাদের আছে। যতই বলা থাকুক শিক্ষাবল্লী, কিন্তু বিশ্বাস করো আমাদের যেটা জানতে হবে শিক্ষাবল্লীর সাথে সাথে তৈতরীয় উপনিষদের একটা সাধারণ ধারণা আমাদের কিন্তু রাখতে হবে। তৈতরীয় উপনিষদ কোন বেদের অন্তর্গত, তৈতরীয় উপনিষদে টোটাল কতগুলো বল্লী আছে, টোটাল প্রত্যেকটা বল্লীতে কতগুলো মন্ত্র আছে, এই রকমভাবে আমরা একটা সাধারণ বিষয় জানবো। তারপর আমাদের সিলেবাসে যেটি আছে শিক্ষাবল্লী, এই শিক্ষাবল্লী নিয়ে আমরা বিস্তারিত জানব। মানে এটিও আমাদের এইভাবে পড়াশোনা করতে হবে। প্রথমে আমরা ইন জেনারেল সমস্ত বিষয়টা আমরা জেনে নেব, তারপর আমরা প্রবেশ করব আমাদের সিলেবাসে যেটা আছে শিক্ষাবল্লী, সেই শিক্ষাবল্লীর আমরা বিস্তারিত জানব। নেক্সট হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম। অভিজ্ঞান শাকুন্তলম একেবারে নান্দি শ্লোক থেকে শুরু করে ভরত বাক্য পর্যন্ত বেশ কিছু শ্লোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি সংস্কৃত যারা ছাত্রছাত্রী আছি আমরা মোটামুটি সবাই জানি কোন কোন শ্লোকগুলো আমাদের খুব কার্যকরী, কোন শ্লোকগুলো খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা তো ভালোভাবে জানবই। সাথে সাথে আমরা জানবো ইন জেনারেল অভিজ্ঞান শাকুন্তলম কতগুলো কি অঙ্ক রয়েছে, কোন অঙ্কে কি বিষয়বস্তু আছে, মূল চরিত্র কি, কে কোন উদ্ধৃতির বক্তাকে, এই যে মূল যে জিনিসগুলো মোটামুটি আমরা সংস্কৃত ছাত্রছাত্রী সবাই জানি যে অভিজ্ঞান শাকুন্তলম থেকে কি ধরনের প্রশ্ন হয় এবং কোন জায়গাগুলো আমাদের ভালোভাবে পড়তে হয়। ঠিক সেইভাবেই আমরা ইন জেনারেল প্রথম একটা সমস্ত কিছু জেনে নেব। অভিজ্ঞান শাকুন্তলম নামকরণে কি প্রত্যয় আছে ইত্যাদি, ব্যাকরণ থেকে শুরু করে সমস্ত কিছু, মূল চরিত্রকে, কোন অঙ্কের প্রধান চরিত্রকে, তার কোন উদ্ধৃতির বক্তাকে আছে, কোন বাক্যটি কে বলছে, কাকে বলছে, কোন অঙ্কে কি কি ফুলের উদাহরণ নাম আছে, কি কি ফলের নাম আছে, কোন কোন পশু পাখির নাম আছে ইত্যাদি সমস্ত বিষয়গুলো ইন জেনারেল আমরা কিন্তু জেনে নেব অভিজ্ঞান শাকুন্তলম থেকে। নেক্সট হচ্ছে দেখো কুমার সম্ভব। ঠিক স্বর্গ এখানে প্রথম স্বর্গ দেওয়া আছে। কুমার সম্ভব আমরা ইন জেনারেল যেমনভাবে জানবো, ঠিক তার সাথে সাথে আমরা যেটা জানবো কুমার সম্ভবের প্রথম স্বর্গে যতগুলো শ্লোক আছে প্রত্যেকটা শ্লোকের আমরা অর্থ জানবো, বিষয়বস্তু জানবো, মূল যে শব্দগুলো আমরা জানবো, এবং দেখবে কিছু কিছু শ্লোকে খুব গুরুত্বপূর্ণ একটা করে লাইন থাকে, সেই লাইনগুলো আমরা ভালো করে খাতায় কিন্তু লিখে রাখবো। মূলত এইগুলোই প্রশ্ন হয়। কোনো একটা লাইন তুলে দেওয়া হলো যে এটি কে কাকে বলেছিল, বেশ কিছু ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা টেক্সটে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা থাকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে যেগুলো তুলে দেওয়া হয় এবং তার বক্তাকে, শ্রোতাকে কখন বলা হয়েছিল ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। ঠিক তেমনভাবে আমরা কুমার সম্ভব এই বিষয়বস্তুটিকেও সেইভাবেই আমরা পড়াশুনো করব। নেক্সট দেখো বর্ষাবর্ণনম কিষ্কিন্ধাকাণ্ডের অন্তর্গত কিছু শ্লোক, স্পেসিফিক কিছু শ্লোক বর্ষাবর্ণনম। এখানে আমরা বাল্মীকি রামায়ণের একটা ইন জেনারেল জানবো, তারপর আমরা কিষ্কিন্ধাকাণ্ড বিষয়ে জানবো, তারপর আমরা বর্ষাবর্ণনমের প্রত্যেকটা আমরা শ্লোক জানবো। এবং ওই যে একটু আগেই বললাম কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে, কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা থাকে, সেইগুলো আমরা ভালো করে জানবো। কে কাকে বলেছে, কখন বলেছে, বর্ষা বর্ণনমে হয়তো কোনো একটা ফুলের নাম দেওয়া হলো যে এই ফুল কোন সময়ে এটি দেখতে পাওয়া যায় ইত্যাদি অনেক কিছুই প্রশ্ন এখান থেকে হতে পারে। তোমরা এগুলো পড়ার সময় ভালোভাবে কিন্তু দেখতে পাবে। তোমরা যদি সেলফ স্টাডি করো তোমরা নিজেদেরকেই পড়তে হবে, আর যদি তোমরা অন্য কোনো সেলফ গাইডের সাথে সাথে যদি কোথাও যুক্ত হও, কোনো প্রতিষ্ঠানে যুক্ত হও, যদি ভারতীয় বিদ্যা চর্চাতে যুক্ত হও, আমরা তো সেইভাবেই তোমাদেরকে গাইড করব। প্রত্যেকটা ক্লাসে আমরা ঠিক সেইভাবেই ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে চিহ্নিত করে দেব। নেক্সট হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা একাদশতম অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতা যতই বলা থাকুক একাদশতম অধ্যায়, ইন জেনারেল আমাদের 18টা অধ্যায়ের নামগুলো আমাদের ভালো করে জানতেই হবে। প্রত্যেকটা অধ্যায়ের নাম কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। তারপর মূলত যে কর্মযোগ তৃতীয় অধ্যায় আছে এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। যতই বলা থাকুক একাদশতম অধ্যায় কিন্তু প্রশ্ন অনেক সময় তোমরা দেখতে পাবে, দেখবে ইন জেনারেল একটা প্রশ্ন এসে গেছে যে তৃতীয় অধ্যায়ের নাম কি, পঞ্চম অধ্যায়ের নাম কি। এই প্রশ্নের দ্বারা কি প্রমাণ হয়? এই প্রশ্নের দ্বারা এটাই বোঝাতে চেয়েছে
শ্রীমদ্ ভগবদ গীতা ইন জেনারেল আমাদের যেমন জানতে হবে, ঠিক তেমনভাবে একাদশতম অধ্যায়ের মূল যে বিষয়বস্তু সেটা আমাদের কিন্তু জানতে হবে। মধ্যকতা যেটা আমাদের বেশি জানতে হবে সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা ইন জেনারেল আমাদের কিন্তু ভালোভাবে জেনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো দশকুমার চরিত, রাজবাহন চরিত। ঠিক দশকুমার চরিত আমরা 10 জন কুমারের নাম জানবো, ইত্যাদি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা জানবো। তারপর আমরা রাজবাহন চরিতের যে বিষয়বস্তু সেগুলো আমরা জানবো। নেক্সট দেখো অলঙ্কার। নেক্সট অলঙ্কার এবং ছন্দ সাহিত্য দর্পণের দশম পরিচ্ছেদ বিভাবনা ও বিশেষোক্তি পর্যন্ত। বিশ্বাস করো যতই এখানে বলা থাকুক বিভাবনা ও বিশেষোক্তি পর্যন্ত, তোমরা যদি কেবলমাত্র ওই বিভাবনা বিশেষোক্তি পর্যন্তই দেখে যাও সিলেবাস অনুসারে ঠিকঠাক, কিন্তু তথাপি আমরা বলবো অলঙ্কারের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট, অনেক অলঙ্কার কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এসে থাকে। আমাদের প্রত্যেকটা অলঙ্কারকে কিন্তু ভালোভাবে জানতে হবে। এখান থেকে আমাদের জানতে হবে প্রত্যেকটা অলঙ্কারের লক্ষণ, প্রত্যেকটা অলঙ্কারের উদাহরণ, এবং প্রশ্ন অনেক সময় হয় একটা অলঙ্কারের লক্ষণ তুলে দেওয়া হলো, ঠিক শূন্যস্থান পূরণ। একটা অলঙ্কারের লক্ষণের কিছুটা দেওয়া হলো, তার মাঝটা গ্যাপ শূন্যস্থান দেওয়া হলো। শূন্যস্থান পূরণ কিন্তু এই অলঙ্কার থেকে প্রশ্ন এসে থাকে। তাই আমাদের কি করতে হবে, লক্ষণগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো ছন্দ, শুধুমাত্র সমবৃত্ত ছন্দ, ছন্দের আমরা লক্ষণ জানবো, কোন ছন্দের কতগুলো অক্ষর সংখ্যা এগুলো আমরা জানবো। এবং প্রশ্ন কিন্তু হতে পারে ওই যে শূন্যস্থান অলঙ্কারের মতোই কিন্তু শূন্যস্থান পূরণ, মানে কোনো একটা ছন্দের লক্ষণ দেওয়া হলো, তারপর বলা হলো যে শূন্যস্থান পূরণ, কিছুটা বাদ দেওয়া হলো, সেই শূন্যস্থান কিন্তু আমাদের পূরণ করতে হবে। আর এটা আমরা তখনই করতে পারবো যদি আমাদের ছন্দ বা অলঙ্কারের লক্ষণগুলো যদি আমাদের ভালোভাবে মুখস্থ থাকে, তাহলেই কিন্তু আমরা পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা এই শূন্যস্থান পূরণ করতে পারবো না। তাই ছন্দ হোক অলঙ্কার হোক, প্রত্যেকটা লক্ষণ আমরা ভালো করে জানবো, প্রত্যেকটার উদাহরণ আমরা জানবো, প্রত্যেক ছন্দের কোন ছন্দে কতগুলো অক্ষর রয়েছে এগুলো আমরা কিন্তু ভালোভাবে জেনে রাখবো। নেক্সট যদি আমরা দেখি সংস্কৃত সাহিত্যের ইতিহাস। দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বৈদিক সাহিত্য, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, এখান থেকে মূলত যে ধরনের প্রশ্নগুলো হয়, ঋক সংহিতার কোন একটা বললো, ঋক সংহিতার উপনিষদের নাম কি, ঋক সংহিতার আরণ্যকের নাম কি, বা সামবেদের উপনিষদের নাম কি, অথর্ববেদের উপনিষদের নাম কি, মূলত এই প্রশ্নগুলো এখান থেকে হয়ে থাকে। মানে কোন উপনিষদ কোন বেদের অন্তর্গত, কোন ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত, বা কিছু কিছু যেমন থেকে থাকে কিছু কিছু আখ্যান থেকে থাকে যে এই আখ্যানটা কোন বেদের, বা কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত। মূলত এই ধরনের বেসিক একটা এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, খুব ডিপলি এই বৈদিক সাহিত্য থেকে প্রশ্ন হয় না। অথবা বেদাঙ্গ, যে 6টি বেদাঙ্গ আছে, প্রত্যেকটা বেদাঙ্গর সাথে মানুষের কোন অঙ্গের তুলনা করা হয়েছে, প্রত্যেকটা বেদাঙ্গের মোটামুটি একটা বিষয়বস্তু কিন্তু আমরা জেনে রাখবো। নেক্সট হচ্ছে ধ্রুপদী সাহিত্য, রামায়ণ মহাভারত অশ্বঘোষ, মানে রামায়ণের কাণ্ড সংখ্যা, কাণ্ডগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে। মহাভারতের পর্ব সংখ্যা, মহাভারতের টোটাল পর্বগুলো আমরা পরপর মনে রাখবো, এইভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। বা রামায়ণের কিছু একটা ঘটনা বলে দেওয়া হলো যে এই ঘটনা রামায়ণের কোন কাণ্ডে দেখতে পাওয়া যায়, সীতাহরণ রামায়ণের কোন কাণ্ডে দেখতে পাওয়া যায়, ইত্যাদি। মানে এখান থেকে যেগুলো সাধারণত প্রশ্ন হয়, এক হতে পারে যে রামায়ণের কোন একটা কাণ্ড নাম দেওয়া হলো, বা বলা হলো যে চতুর্থ কাণ্ডের নাম কি, চতুর্থ কাণ্ডের নাম কি, বা এরকমও প্রশ্ন হতে পারে সাজানো, যে রামায়ণের কাণ্ডগুলো পরপর সাজান, এরকম প্রশ্ন হতে পারে। বা হতে পারে যে কোন একটা বিষয়বস্তু তুলে ধরা হলো যে এই বিষয়বস্তুটা রামায়ণের কোন কাণ্ডে আছে, মহাভারতের কোন পর্বে আছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আর এখান থেকে যেগুলো হয় অশ্বঘোষ, ভাস, কালিদাস, এদের সময়কাল, এদের কাব্যকৃতি, বা ভাসের যে নাটকগুলো আছে সেই নাটকের কোন একটা নাটকের হয়তো নাম দেওয়া হলো, সেই নাটকের কতগুলো অঙ্ক আছে, ইত্যাদি বিষয়গুলো মোটামুটি ইন জেনারেল এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের ব্যাকরণ। ব্যাকরণের ক্ষেত্রে যদি দেখি আমরা সন্ধি, কারক, সমাস, কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আত্মনেপদ, পরস্ময় পদ, এখান থেকে মূলত
যে প্রশ্নগুলো হয়ে থাকে তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবো কি ধরনের তোমাদের প্রশ্ন হয়। মূলত এটুকু একটা সাজেশন দিয়ে রাখি, ব্যতিক্রম যে জায়গাগুলো রয়েছে মানে ব্যতিক্রমী যে প্রশ্নগুলো আছে কারক, সমাস, সন্ধি, প্রত্যয়, প্রত্যেকটা বিষয়ের দেখবে কিছু কিছু ব্যতিক্রমী আছে, কিছু কিছু ব্যতিক্রম জায়গা আছে। আমাদেরকে সব সময় ফোকাস রাখতে হবে সেই ব্যতিক্রমগুলোতে। পিএসসিতে বা এসএসসিতে যে ধরনের প্রশ্নগুলো হয় সাধারণত দেখবে যেগুলো সবাই আমরা পড়ছি সেগুলো কিন্তু প্রশ্ন হয় না, কিন্তু যে ব্যতিক্রম যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্নটা হয়ে থাকে। তাই আমরা সন্ধি সূত্র জানবো, উদাহরণ জানবো, কারক সূত্র জানবো, উদাহরণ জানবো, বিভক্তি জানবো, সমস্ত কিছু জানবো, সাথে সাথে আমরা জানবো ব্যতিক্রম জায়গাগুলো। প্রশ্ন কিন্তু ওখান থেকেই হয়ে থাকে। নেক্সট দেখো, একটা আমাদের কি করতে হয়, বোধগম্যতা। এটা একটা ভালো বেশ বিষয়, মোটামুটি আমরা সবাই জানি। একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটাকে পড়ে আমাদের উত্তর দিতে হবে। মানে মধ্যকথা বলতে গেলে একটা প্যাসেজ, সেই প্যাসেজটাকে আমরা ভালো করে পড়ব এবং সেখান থেকে কোন কি উত্তর হবে সেগুলো আমরা ঠিক করব। অনেক সময় উত্তরটা কি হয় ওই প্যাসেজের মধ্যেই থেকে থাকে, অথবা ব্যাকরণগত কোনো প্রশ্ন হতে পারে, অথবা অনুমান সাপেক্ষ কোনো প্রশ্নও কিন্তু দিতে পারে। এটা কিন্তু বোধগম্যতা। প্রার্থীদের 250 থেকে 300 শব্দের একটি প্যাসেজ দেওয়া হবে, এটি তাদের মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তরটি প্যাসেজে থাকতে পারে বা অনুচ্ছেদটি পড়ে অনুমান করা যেতে পারে। মানে উত্তর আমাদের হয় ওখানেই থেকে যাবে, অথবা এই যে আমাদের প্যাসেজটা বা অনুচ্ছেদ যেটা আমরা পড়ব সেখান থেকে অনুমান করেও আমাদের উত্তর দিতে পারে। আবার ব্যাকরণগত কিন্তু কোনো প্রশ্ন হতে পারে। এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি সংস্কৃত বিষয়ে সিলেবাস। এবার চলো আমরা দেখে নিই কোন কি পুস্তক আমরা টার্গেট করব, কোন কোন বইগুলোকে আমরা পড়ব। চলো দেখো, প্রথমেই যেগুলো রয়েছে আমরা তোমাদেরকে জানিয়ে রাখি যে বাজারে কিন্তু প্রচুর বই আছে। আমরা যে বইগুলোকে রেফার করছি এমন নয় যে তোমরা এই বইগুলোকেই ফলো করবে, এমনটা কোনো কথা নয়। তোমাদের এর থেকে যদি আরও কোনো ভালো বই মনে হয়েছে তোমরা কিন্তু সেই বইগুলোকেও টার্গেট করতে পারো। এমন নয় যে আমরা যে বইগুলোকে এখানে তুলে দিয়েছি আমাদেরকে সেই বুক পাবলিশার আমাদেরকে কোনো কিছু গিফট দিয়ে দেবে যে ভারতীয় বিদ্যাচর্চা তোমরা আমাদের বইগুলোকে রেফার করেছো, চলো তোমাদেরকে আমরা এই গিফট দিলাম, এরকম কোনো কিচ্ছু ব্যাপার নেই। আমাদের মনে হয়েছে হাতের কাছে এই বইগুলো অ্যাভেলেবেল, মোটামুটি সবারই বাড়িতে থাকে, তাই যে বইগুলো সবার বাড়িতে থাকে সেই বইগুলোকেই আমরা বুক রেফারেন্স হিসেবে তুলে ধরলাম। তোমাদের যদি মনে হয় এর থেকে ভালো বই তোমাদের কাছে আছে, বা তোমাদের যদি মনে হয় যে এই বইটার থেকেও এই বইটা বেশি ভালো, বেশি সুন্দর আলোচনা করা হয়েছে, বেশি ইনফরমেটিভ আলোচনা করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেই বইগুলোকে টার্গেট করতে পারো। ফার্স্ট দেখো, আমরা বৈদিক সংকলন মানে বৈদিক সূক্ত আছে, সেই বৈদিক সূক্তের জন্য আমরা যে বইটিকে এখানে দিয়েছি অধ্যাপক তারকনাথ বাবু এবং অধ্যাপক সমীর কুমার মণ্ডল বাবুর যে বৈদিক সংকলন তৃতীয় খণ্ড মানে তৃতীয় পাঠ, সেখানে কিন্তু তোমরা সূক্ত অনেকগুলো সূক্ত ওখানে আছে, তোমরা সেখান থেকে মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে তৈতরীয় উপনিষদ। তৈতরীয় উপনিষদ গীতা প্রেস, এই বইটা মোটামুটি সংস্কৃত ছাত্রছাত্রী সবার বাড়িতেই থাকে, সবার কাছেই থাকে, তার জন্য এই বইটা আমরা রেফারেন্স হিসেবে রাখলাম। তৈতরীয় উপনিষদ তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, স্বামী লোকেশ্বরানন্দজির বই, তোমরা এটা কিন্তু রাখতে পারো, শুধুমাত্র যে পিএসসির জন্য নয়। গীতা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কাজে লাগে, তাই তোমরা সারা জীবনের জন্য যদি একটা ভালো বই কিনে রাখতে চাও তাহলে কিন্তু এই বইটাকে তোমরা অবশ্যই টার্গেট করতে পারো। নেক্সট দেখো, অভিজ্ঞান শকুন্তলম, চোখ বন্ধ করে ভরসা করো, চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো, দুটো বই আমরাও পড়েছি, আমাদের স্যার ম্যাম যারা তারাও পড়েছেন, ইন ফিউচার আমাদের যারা ছাত্রছাত্রী থাকছে তারাও পড়ছে।
মানে একেবারেই সেই আমাদের স্যার ম্যামদের আমল থেকে শুরু করে আমাদের পরবর্তী জেনারেশন সবাই একটা বইকে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। দুটো বই অভিজ্ঞান শাকুন্তলম সত্যনারায়ণ বাবুর বই এবং অনিল চন্দ্র বসুর বই। এই দুটো সংস্কৃত শাস্ত্রের অভিজ্ঞান শাকুন্তলম বাংলা বই হিসেবে বলছি, বাংলা বই অভিজ্ঞান শাকুন্তলম, এই দুটো বইয়ের যে কোনো একটা বইকে তোমরা চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো যেটা তোমার কাছে আছে সেটাই কিন্তু তোমার কাজে লাগবে। ওকে, নেক্সট হচ্ছে বর্ষা বর্ণনম। এই ক্ষেত্রে তোমরা গীতা প্রেস থেকে এই বইটা নিতে পারো, খুব সুন্দর বাংলাতে আলোচনা করা আছে, মোটামুটি তোমরা একটা ধারণা এই বইটার থেকে বর্ষা বর্ণনমের পেয়ে যাবে। নেক্সট হচ্ছে রাজবাহন চরিত, আমি দিয়েছি শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে প্রকাশিত রাজবাহন চরিত। এটা আমার হাতের কাছে আছে, তাই আমার মনে হলো এই বইটা মোটামুটি সংস্কৃত ছাত্রছাত্রী সবার কাছেই থাকে। তোমাদের যদি মনে হয় এর থেকে ভালো কোনো বই তোমাদের কাছে আছে, বা তোমাদের যদি মনে হয় এর থেকেও ভালো কোনো বই পাওয়া যাচ্ছে বাজারে, তোমরা অবশ্যই সেই বইটাকেও টার্গেট করতে পারো। নেক্সট হচ্ছে যে অলংকারের জন্য এই বইটা তোমরা রাখতে পারো, খুব একটা মানে কাজে লাগবে তোমাদের। সংস্কৃত অলংকার শাস্ত্র তত্ত্ব সমীক্ষা এই বইটা তোমরা রাখতে পারো। এই বইটা আমার কাছেও আছে, আমি মোটামুটি দেখেছি, তার জন্য এই বইটাকে রেফারেন্স হিসেবে রাখলাম। মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের তৈরি হবে সংস্কৃত অলংকার সম্বন্ধে, এই বইটা রাখতে পারো। আর ছন্দমঞ্জুরি, আমি হিন্দি ভার্সনটা দিয়েছি, ছন্দমঞ্জুরি কিন্তু বাংলা অনেক বই আছে, তোমরা বাংলা বইও রাখতে পারো। অথবা তোমরা সংস্কৃত অলংকার শাস্ত্র যতদূর সম্ভব আমার মনে পড়ছে, বইটা আমি হাতের কাছে এখন পেলাম না, বিপদ ভঞ্জন পালবাবুর কিন্তু একটা অলংকার বিচিন্ত সামথিং কিছু একটা বই আছে, তোমরা চাইলে কিন্তু সেই বইটাও কিন্তু রাখতে পারো। নেক্সট হচ্ছে দেখো সংস্কৃত ছাত্রছাত্রীদের কাছে মানে একটা কমন বই, যে বইটা ছাড়া সংস্কৃত ছাত্র হতেই পারে না, একজন সংস্কৃত ছাত্রী হতেই পারে না যে বইটা ছাড়া, মানে একজন সংস্কৃত ছাত্র বা একজন সংস্কৃত ছাত্রী পরিপূর্ণ কখনোই হবে না একটা বই ছাড়া। মানে প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের কাছে, প্রত্যেকের পড়া থাকে একটা বই, সেটা হচ্ছে পাণিনিয়ম। প্রত্যেকের বাড়িতে আছে, তোমরা এমন কেউ নেই যে অস্বীকার করবে যে এই বইটা আমার কাছে নেই। সংস্কৃত ছাত্র, সংস্কৃত ছাত্রী হলে প্রত্যেকের বাড়িতে এই বইটা কিন্তু থেকে থাকে, পাণিনিয়ম। এখান থেকে তোমরা সংস্কৃত ব্যাকরণগুলো পেয়ে যাবে, অলংকার পেয়ে যাবে, ছন্দ পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে এই একটা বই থেকে। তোমরা কিন্তু এই বইটাকে অবশ্যই ফলো করবে। নেক্সট হচ্ছে তোমরা যদি সংজ্ঞা প্রকরণ বা সন্ধি ইত্যাদি বিষয়গুলো যদি আরও ডিপলি পড়াশুনো করতে চাও, তাহলে কিন্তু লঘু সিদ্ধান্ত কৌমুদী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তপনবাবুর বই, এই বইটাকে কিন্তু টার্গেট করতে পারো। অথবা বিপদ ভঞ্জন পালবাবুর লঘু সিদ্ধান্ত কৌমুদী, এই বইটাকেও তোমরা টার্গেট করতে পারো। নেক্সট হচ্ছে দেখো পাণিনীয় শব্দশাস্ত্র, মোটামুটি পাণিনিয়মের মতোই যে বইটা রয়েছে এই বইটাও মোটামুটি সকলের কাছে থেকে থাকে, সত্যনারায়ণ চক্রবর্তী বাবুর পাণিনীয় শব্দশাস্ত্র। এই বইটাও তোমাদের অনেক কাজে লাগবে, ব্যাকরণ আছে, ছন্দ থেকে অলংকার থেকে শুরু করে সমস্ত কিছু ইন ডিটেলস এখানে আলোচনা করা আছে, তোমরা কিন্তু এই বইটাকে ফলো করতে পারো। নেক্সট হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ওই যে ধ্রুপদী সাহিত্য যেগুলো আমাদের অশ্ব ঘোষ, কালিদাস, ভাস, ভবভূতি ইত্যাদি যে আমাদের বিষয়গুলো আমাদের পড়তে হবে, সেই সংস্কৃত সাহিত্যে, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের জন্য তোমরা ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাবুর বইটা তোমরা পড়তে পারো, খুব ডিপলি আলোচনা করা আছে এই বইটাতে। আর যদি একটু সহজ সরল ভাষাতে যদি কোনো লৌকিক সাহিত্যের ইতিহাসের কোনো যদি বই পড়তে চাও, তাহলে সংস্কৃত সাহিত্যের ইতিহাস ডক্টর দেবকুমার দাস বাবুর বইটা তোমরা পড়তে পারো। একটু ডিপলি, একটু গভীর আলোচনায় যদি যেতে চাও, ধীরেন্দ্রনাথ বাবুর বইটা পড়তে পারো। একটু সহজ সরল ভাষায় যদি বই পড়তে চাও, তাহলে কিন্তু ডক্টর দেবকুমার দাস বাবুর বইটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। নেক্সট হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাসের জন্য সংস্কৃত বুক ডিপো থেকে বই কিন্তু বেরিয়েছে, তোমরা এই বইটা টার্গেট করতে পারো। অথবা মোটামুটি এই বইটা সবার কাছে থাকে, বেদের পরিচয়, ডক্টর যোগীরাজ বসু, এই বইটা মোটামুটি সবার কাছে থাকে, এই বইটা তোমরা ফলো করতে পারো। অথবা দেখবে বেদের পরিচয় বা বৈদিক সাহিত্যের ইতিহাসের উপর কিন্তু অনেক বই বেরিয়েছে মার্কেটে, তোমরা যে কোনো একটা বইকে কিন্তু ফলো করতে পারো। এটুকু জানিয়ে রাখি, প্রত্যেকটা বই ভালো, কোনো বই খারাপ নয়, কোনো বই মানে ফেলে দেওয়ার মতো নয়,
প্রত্যেকটা বই সমান, প্রত্যেকটা বই ভালো। তোমার যেটা ভালো লাগে একটু দেখে নেবে বইটা, যে এখানে সহজ সরল ভাষায় আলোচনা করা আছে কিনা, বা যে জিনিসগুলো আমাদের দরকার সেই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করা আছে কিনা। ব্যাস, মোটামুটি সব বই ভালো, কোনো বই খারাপ নয়, প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা বই বেশ তথ্য সমৃদ্ধ হয়ে থাকে। তোমাদের যার যেটা মনে হবে, যে যেটি পাবে সেটিকেই টার্গেট করো। এমন কোনো দিব্যি দেওয়া নেই যে আমি যেগুলো বললাম তোমাদেরকে সেই বইগুলোই ফলো করতে হবে। নেক্সট হচ্ছে, এটা একটা লাইফ লাইন বলতে পারি, মানে স্বপ্ন সত্য তাদেরই হয় যারা স্বপ্ন দেখতে জানে। মধ্য কথা, তোমরা যদি টার্গেট করে থাকো যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে আমাকে একটা শিক্ষকতার জব পেতে হবে, তাহলে কিন্তু আজকের থেকে তোমরা স্বপ্ন দেখাটা শুরু করে দাও। স্বপ্ন যদি দেখতে পারো এবং তুমি যদি সেই স্বপ্নের পিছনে ছুটতে পেরেছো, তোমার স্বপ্ন কিন্তু একদিন সত্য হবে। 2025 আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট হচ্ছে, এক কদম আগে 2024-এ আমরা ছিলাম, এসে গেলাম আমরা 2025-এ। জাস্ট এক কদম, একটা স্টেপ আমরা আগে এসে গেলাম। আমাদের কি করতে হবে, আমাদের প্রিপারেশনকেও কিন্তু একটা স্টেপ এগিয়ে নিয়ে যেতে হবে। 2024-এ তুমি যে জায়গায় দাঁড়িয়েছিলে, আজকে 2025-এ তোমাকে আরেকটা স্টেপ এগিয়ে যেতে হবে। এটাই আমাদের জীবনের লক্ষ্য। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবন মানেই চলমান, জীবন মানেই গতি, জীবন মানেই আমাদের দৌড়াতে হবে। তুমি যদি থেমে যাও তাহলে কিন্তু তোমার জীবন সেখানেই থেমে যাবে, তোমার জীবন সেখানেই স্টপ। তাই এক কদম আগে 2024 থেকে 2025 তুমিও তোমার প্রিপারেশনকে এক কদম আগে নিয়ে চলো। নেক্সট হচ্ছে, এটি এই কারণে আমি দিলাম, তোমরা যারা সেলফ স্টাডি করছো ভালো কথা, কিন্তু তোমাদের মনে হচ্ছে সেলফ স্টাডিতে তুমি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারবে না, কোনো একটা গাইডেন্স, কোনো একটা ভালো গাইডেন্স তোমাদের দরকার পড়ছে অবশ্যই। তাহলে তোমরা সংস্কৃত যারা ছাত্রছাত্রী আছো, ভারতীয় বিদ্যাচর্চার সাথে নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। কারণ ভারতীয় বিদ্যাচর্চা পরিবারে যে সকল টিচার্স রয়েছেন, যে সকল টিচিং ফ্যাকাল্টিজ আছে, তোমরা অন্য যে কোনো প্রতিষ্ঠান, সংস্কৃত ক্ষেত্রে তোমরা যে কোনো প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করে নেবে। তারপর তোমাদের যদি মনে হয় যে ভারতীয় বিদ্যাচর্চা বেস্ট, দেন তুমি কিন্তু আমাদের কাছে এসো। আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার, তোমার সাথে থাকার, তোমার স্বপ্নকে পূরণ করার পিছনে আমরাও কিন্তু পরিশ্রম করে যাব। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গাতে আমরাও কিন্তু তোমাকে সাপোর্ট করে যাব। ওকে, থ্যাংক ইউ ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে। যারা তোমরা সংস্কৃত ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য সংস্কৃত পিএসসি সিলেবাস সাথে সাথে কিছু বুক, রেফারেন্স বুকস আমরা তুলে ধরলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ।